সাথে অনেকদিন পরে ক্লাস আসছে, সত্যি কথা বলো। নুসরাত জাহান মিম, কেমন আছো? আমরা ক্লাসে প্রবেশ করছি। প্রথম ছবিতে আমরা হচ্ছে স্কুল ব্যাংকিং এর একটা ছবি দেখতে পাচ্ছি। স্কুল ব্যাংকিং এর আজকে আমরা বাণিজ্যিক ব্যাংক এবং তার পরিচিতির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের ফিনান্স এবং ব্যাংকিং এর দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নগদ টাকা। এই স্বর্ণা আসতেছে না, ওরে নিয়ে যাও। জানো না ব্যাংকের কিছু কর্মকাণ্ড মানে ছবি মানে ব্যাংক সংক্রান্ত কিছু জিনিস দেখতে পাচ্ছি। নগদ টাকা, বাংলাদেশ ব্যাংকের লোগো এবং এটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের লোগো দেখতে পাচ্ছি। ব্যাংকিং কার্যক্রম, ধাতব মুদ্রা এবং কাগজী মুদ্রা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা জানি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক অর্থের ব্যবসা করে থাকে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক ব্যাংক অর্থের ব্যবসাটা কিভাবে করে থাকে? কারণ হচ্ছে প্রতিটি ব্যবসায় লাভ এবং ক্ষতি আছে এবং ব্যবসায়ের আয়ের উৎস আছে এবং হচ্ছে ব্যয়ের খাত আছে। তো বাণিজ্যিক ব্যাংক তার ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো কোন পদ্ধতিতে করে থাকে, এইটা জানার জন্য আমরা আজকের পাঠটা সাজিয়েছি। আজকে আমরা মূলত বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস, যে কোন খাত থেকে সে তহবিল সংগ্রহ করে এবং হচ্ছে কোন খাতে ব্যয় করে সেই সম্পর্কে জানবো। আচ্ছা, তাহলে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস, ব্যয়ের খাত। আজকে এই পাঠ থেকে আমরা যা শিখবো সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসগুলো কি তা চিহ্নিত করতে পারবো। তারপর হচ্ছে কি যেটা জানতে পারবো সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস সমূহ আলোচনা করতে পারবো।
এবং হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত সমূহ বর্ণনা করতে পারবো। প্রথমে আমরা বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসগুলো জেনে নিই। প্রথম হচ্ছে পরিশোধিত মূলধন, তারপর হচ্ছে কি সংরক্ষিত তহবিল, এরপরে খাত হচ্ছে কি আমানত, জনগণের যে আমানত থাকে, এবং সর্বশেষ থাকে হচ্ছে ধার গ্রহণ। বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন সময় তার নিজের প্রয়োজনে অর্থ ধার বা ঋণ গ্রহণ করে থাকে। তো পরিশোধিত মূলধন হচ্ছে কি মালিকের মূলধন অথবা যৌথ মূলধন হলে সেটা শেয়ার ইস্যু, যেটা হচ্ছে কোম্পানি শুরু করার পূর্বে বা বাধ্যতামূলক ভাবে যে অর্থ সমূহ জমা রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে, একটা সংরক্ষিত তহবিল। বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মূল আমানতের 60% এর মতো আমানত জমা রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকের নিকট, এবং হচ্ছে 40% নিয়ে তারা ব্যবসা পরিচালনা করে থাকে। এই ব্যবসা পরিচালনা করতে গিয়ে তাদের অনেক সময় অর্থ প্রয়োজন হয়। এই অর্থের যখন তার প্রয়োজন হয়, তারা তখন চাইলে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে আবার টাকাটা নিতে পারে, কিন্তু প্রথমে জমা রাখতে হয় 60%। তারপর হচ্ছে মুনাফার একটা অংশ থাকে, যেহেতু ব্যাংক কি করে থাকে সংরক্ষিত তহবিল সংগ্রহ করে বিভিন্ন ফান্ডে, প্রভিডেন্ট ফান্ড, তারপর হচ্ছে অবচয় সঞ্চিতি, তারপর হচ্ছে আরো বিভিন্ন খাতে উন্নয়ন ব্যয়, এই ধরনের সংরক্ষিত তহবিল গুলো কি করে তারা মুনাফার একটা অংশ সংরক্ষণ করে থাকে। এই সংরক্ষণ করার মাধ্যমে তারা কি করে তাদের যে অর্থ আছে জমাকৃত অর্থগুলোকে চাইলে নিজেদের প্রয়োজনে আবার ব্যবহার করতে পারে মূলধন হিসেবে। তারপর হচ্ছে বাহ্যিক উৎস থেকে যে আমানত গুলো হয়, বিভিন্ন প্রকার যে হিসাব আছে আমাদের জনগণের, এই হিসাবগুলোতে যে গচ্ছিত অর্থ আছে, এই অর্থগুলো কিন্তু জনগণ কিন্তু হাতে করে নিয়ে যায় না, কারণ আমরা দেখতে পাই বাণিজ্যিক ব্যাংকে অর্থ জমাদান এবং হচ্ছে অর্থ উত্তোলনের একটা লিমিটেশন থাকে, যে একজন গ্রাহক তার হিসাবের বিপরীতে দৈনিক বা হচ্ছে গিয়ে সাপ্তাহিক কত টাকা উত্তোলন করতে হবে তা নির্ধারণ করে দেওয়া থাকে। কেউ হুট করে তার সমস্ত অর্থ উত্তোলন করতে পারে না। তো এই যে মানুষ তার নিজের গচ্ছিত টাকা ইচ্ছে করলে একটা নির্দিষ্ট লেভেলের উপরে উত্তোলন করতে পারে না, বাকি অর্থগুলো কিন্তু থেকে যায়। এই থেকে যাওয়া অর্থগুলো বাণিজ্যিক ব্যাংক চাইলে মূলধন রূপে গ্রহণ করতে পারে। তারপর আছে কি ধার। যদি উপরোক্ত তিনটা উৎস থেকে বাণিজ্যিক ব্যাংক অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হয় কোনো কারণে, বা বিশেষ প্রয়োজনে যদি তাদের অর্থের প্রয়োজন দেখা দেয়, তাহলে তারা কি করে থাকে বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ ধার বা ঋণ করে থাকে। ইয়ে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস। মানে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস হচ্ছে 4টি। এবার আসেন, আপনারা তো রেসপন্স করেন, আপনারা যে বলে এলাম ক্লাসে আসছে অনেক কিছু। বাণিজ্যিকের তহবিলের উৎস গুলো কি কি এটা পরীক্ষায় আসতে পারে, আপনারা নিজ দায়িত্বে শিখে নেবেন। আর আমি শিখাইতে পারছি কিনা তা তো বুঝতেছি না, কারণ রেসপন্স করেন না, আর বলবো না। এরপর হচ্ছে আমরা বাণিজ্যিক ব্যাংকের আয়ের খাতগুলো সম্পর্কে জানবো, যে খাতগুলো থেকে বাণিজ্যিক ব্যাংক তাদের আয়গুলো সংরক্ষণ করে থাকে, সেগুলো আমরা এক নজর আগে দেখে নিই। সেটা হচ্ছে আয়ের খাতগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ঋণের সুদ। বাণিজ্যিক ব্যাংক করে বিভিন্ন প্রতিষ্ঠানকে এবং ব্যক্তিকে বা বিভিন্ন হিসাবের বিপরীতে ঋণ দিয়ে থাকে। এই ঋণের বিপরীতে তারা উচ্চ হারে সুদ গ্রহণ করে। এই সুদটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান আয়ের একটা খাত। তারপর হচ্ছে কি বিনিয়োগ। বাণিজ্যিক ব্যাংক মাঝে মাঝে ঋণ দিতে না পারলেও বিভিন্ন খাতে কি করে, যেটা উৎপাদনশীল খাত আছে, এই ধরনের উৎপাদনশীল খাতগুলোতে তারা অর্থ বিনিয়োগ করে থাকে। এরপরে যেটা আছে বিল বাট্টাকরণ। ব্যবসা পরিচালনা করতে গেলে বিভিন্ন প্রকার বিল সৃষ্টি হয়, যেমন প্রাপ্য বিল, প্রদেয় বিল, তারপর হচ্ছে বিনিময় বিল, এছাড়া অনেক ধরনের বিল সৃষ্টি হয়। এই বিলগুলো নির্দিষ্ট সময়ের আগে কিন্তু পরিশোধ করা হয় না, কিন্তু বাণিজ্যিক ব্যাংক কি করে কমিশন গ্রহণ করার মাধ্যমে এই বিলগুলোতে বাট্টাকরণের। হ্যাঁ বলো, হ্যান্ড রাইজ করেছো, বলো কিছু বলবে, আনমিউট করে বলো। স্নেহা বলো। স্নেহা কিছু বলবে? দশম অধ্যায়, হ্যাঁ দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করছি।
আচ্ছা, তারপরে হচ্ছে কি, তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রাপ্ত কমিশন। ব্যাংক বিভিন্ন গ্রাহকের বা মক্কেলের বিভিন্ন কাজ করে দিয়ে সেখান থেকে প্রতিনিধিত্বমূলক কাজ করার মাধ্যমে সেখান থেকে কমিশন গ্রহণ করে। এছাড়া গ্রাহকের বিভিন্ন যে লকার ভাড়া আছে, মূল্যবান সম্পদগুলো লকারে রাখার সুযোগ করে দিয়ে সেখান থেকে ভাড়া আদায় করে। তারপর হচ্ছে প্রতিনিধিত্ব করে থাকে গ্রাহকের পক্ষে, দেশে বিদেশে প্রতিনিধি করে থাকে। শেয়ার ক্রয় বিক্রয়ের মধ্যস্থতা কাজ করে, মানে ব্রোকার, দালাল, দালালের কাজ করে থাকে। এটাকে দালাল বললেও ওরা আবার রাগ করে, এটাকে মধ্যস্থতা কারবারি বলবো, বাট জাস্ট ব্রোকারিং হাউসের মতো ব্রোকার। আচ্ছা, তারপর হচ্ছে কি আছে, বৈদেশিক বিনিময়ে সহায়তা করে এলসি খোলার মাধ্যমে। তারপর হচ্ছে কি আমদানি রপ্তানি বাণিজ্য সহায়তা করে থাকে এলসি মাধ্যমে। তারপর হচ্ছে কি বৈদেশিক বিনিময় এক জিনিস, আমদানি রপ্তানি এক জিনিস। বৈদেশিক বিনিময় বলতে ট্রাভেলার চেক আছে, তারপর হচ্ছে বিদেশে কেউ পড়াশোনা করতেছে সেক্ষেত্রে বিদেশে অর্থ প্রেরণের জন্য যেটা আছে, মানে রেমিটেন্স পাঠানো, এবং হচ্ছে দেশীয় মুদ্রা রূপান্তর বা বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে ওই দেশের মুদ্রা সংরক্ষণ, এটাকে বলা হয় বৈদেশিক বিনিময়। আর আরেকটা হচ্ছে আমদানি রপ্তানি, এটা শুধু হচ্ছে এলসি, এটাকে অন্য কিছু বোঝানো যাবে না। আর বৈদেশিক বিনিময় বলতে ওই বাকিগুলা, ট্রাভেলার সেল, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলা। তারপর হচ্ছে প্রত্যয়নপত্র, তারপর হচ্ছে ওসি, এবং হচ্ছে যোগাযোগ। আমরা এক এক এখন জানবো একটা একটা করে। প্রথমত হচ্ছে কি আমানতের সরি ঋণের সুদ। তাহলে কি করে বাণিজ্যিক ব্যাংক যে কাজটা করে থাকে, বাণিজ্যিক ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে সে অর্থ ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ হিসাবে প্রদান করে। ঋণ গ্রহীতা ঋণ দিয়ে ব্যাংকের কিছু উৎপাদনমুখী কাজে সহায়তা করে থাকে। ঋণের উপরে যে সুদ আদায় করে তা ব্যাংকের আয়ের একটা উৎস। ঋণ গ্রহীতাদের নিকট থেকে বেশি হারে সুদ আদায় করে এবং আমানতকারীদেরকে কিছুটা কম হারে সুদ প্রদান করে। এই দুই সুদের পার্থক্য হচ্ছে ব্যাংকের মুনাফা। তারপর আসেন কি আছে যেটা বিনিয়োগ। মাঝে মাঝে যদি ঋণ প্রদান করতে না পারে, পর্যাপ্ত ঋণ প্রদান করতে না পারলে ব্যাংক তার এই অর্থগুলো কি করে বিভিন্ন খাতে, যেমন কি আছে শেয়ার, ঋণপত্র এবং সিকিউরিটিজ, সরকারি যে সিকিউরিটি আছে, মানে বন্ড আর কি, বন্ড এবং ডিবেঞ্চার আর কি। আমরা এটা হচ্ছে আমাদের ফিনান্সে আছে সপ্তম অধ্যায়, আপনাদের বেলা সপ্তম অধ্যায়, আর যারা নেয়নি তাদের জন্য হচ্ছে তৃতীয় অধ্যায়। আচ্ছা, তো এখানে আমরা এই সম্পর্কে আরো বেশি জানতে পারবো যে বিনিয়োগের খাতগুলো কি কি আছে। তো শেয়ার আছে, শেয়ার গুলো আছে কোম্পানিগুলো আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আছে। এছাড়া বিদেশি বিভিন্ন কোম্পানিগুলোতে তারা চাইলে বিনিয়োগ করতে পারে। উৎপাদনশীল খাত, এবং কি আছে ঋণপত্র আছে। বিভিন্ন কোম্পানি যখন দেখে যে শেয়ার মাধ্যমে তারা অর্থ সংগ্রহ করতে পারে না, তখন ঋণপত্র ইস্যু করে, যে ঋণপত্রের উপর নির্দিষ্ট সুদ পেয়ে থাকে। এবং সরকারি বিভিন্ন সিকিউরিটিজ আছে, যেমন হচ্ছে কি আপনার প্রাইস বন্ড, এছাড়া অন্যান্য সঞ্চয়পত্র গুলো আছে। চাইলে কি করতে পারে, এইগুলোতে ব্যাংক করে বিনিয়োগ করে থাকে, বিনিয়োগ করে মুনাফা অর্জন করে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি বিভিন্ন প্রকার বিল বার্তা করে দেয়। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে গেলে বিভিন্ন খাতে কি হচ্ছে বিভিন্ন প্রকার বিল সৃষ্টি হয়। এই বিলগুলোকে নির্দিষ্ট সময়ের আগে ভাঙানো যায় না, বা নির্দিষ্ট সময়ের আগে দেওয়া হয় না। যেমন আমরা হিসাব বিজ্ঞানে করেছিলাম যেটা ক্রয় বই, বিক্রয় বই, হ্যাঁ, মানে ক্রয় ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, সেখানে একটা জিনিস লেখা ছিল 2/10 নিট 30, এরকম একটা কথা ছিল। সেখানে বলা ছিল কি যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে তাহলে 2% বার্তা পাবে, আর 30 দিনের মধ্যে অবশ্যই অর্থ পরিশোধযোগ্য। তো এই যে দেখেন এখানে বলছে কি 10 দিনের মধ্যে যদি সে টাকা পরিশোধ করে তাহলে 2% পাবে, কিন্তু অনেক ক্ষেত্রে এই 10 দিনের মধ্যে তার পক্ষে সম্ভব না। সে কি করে এটাকে 30 দিনের মধ্যে দেয়। তো এই যে একটা মাস টাকাটা এক জায়গায় আটকে গেল, এই জন্য কিন্তু ব্যবসায়িক লেনদেন বিভিন্ন প্রকার হেরফের হয়। তো ব্যবসা প্রতিষ্ঠান চাইলে কি করতে পারে, এই 2% যেহেতু ক্রেতাকে দেওয়া যায়, এই 2% সে চাইলে ব্যাংকে ভাঙিয়ে সে টাকাটা নিয়ে নিতে পারে। তো এই বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এই জিনিসটা কাজে লাগায় সেখান থেকে একটা অর্থ সংগ্রহ করে, মানে গ্রাহককে নির্দিষ্ট পার্সেন্টের কমিশনের বিনিময়ে টাকা পরিশোধ করে। এবং হচ্ছে ক্রেতা যে প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয় করেছে, আর সে কি করে নির্দিষ্ট সময় শেষে যখন টাকাটা পরিশোধ করে তখন কিন্তু পূর্ণ টাকায় পরিশোধ করে। তাহলে মেয়াদ পূর্তি পূর্বে প্রাপ্য বিলে বার্তা করার মাধ্যমে মুনাফা অর্জন করা যায়। তারপরে আপনারা বিভিন্ন প্রকারের চেক দেখতে পাচ্ছেন, এটা দাগ কাটা চেক, এটা হচ্ছে প্রি অর্ডার।
তারপর হচ্ছে বিলস রিসিভেবল এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এখানে একটা ট্রানজাকশন দেওয়া আছে, লেটার অফ ক্রেডিটের। তারপর কি দেওয়া আছে, বিলস পেয়েবল দেওয়া আছে। তো ব্যাংক করে থাকে, বাণিজ্যিক ব্যাংকগুলা এইসব কর্মকাণ্ড করে গিয়ে মানে প্রাপ্য এখান থেকে কমিশন পেয়ে থাকে, প্রাপ্য কমিশন পেয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক কি করে চেক, বিল, প্রত্যয়নপত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকে তার ব্যবসায়িক কর্মকাণ্ডে, বা এগুলো তার সেবা। এই সেবা প্রদান করতে গিয়ে কি করে সেখান থেকে প্রচুর পরিমাণে কমিশন আদায় করে থাকে। তারপর হচ্ছে কি লকার ভাড়া। জনগণ তাদের মূল্যবান দলিলপত্র, গহনা ইত্যাদি কি করে লকারের মাধ্যমে জমা রাখতে পারে, যার বিনিময়ে ব্যাংক কি করে ব্যাংক চার্জ গ্রহণ করে থাকে। তারপর হচ্ছে প্রতিনিধিত্ব। ব্যাংক কি করে মক্কেলের বিভিন্ন প্রকার কর্মকাণ্ডের প্রতিনিধিত্ব, মানে মানে এজেন্সি সার্ভিস দিয়ে থাকে। সে মক্কেলের হয়ে বিভিন্ন প্রকার কাজ করে দেয়, যেমন কি আছে চেক এবং বিলে অর্থ আদায় করে পরিশোধ করে। এইসব কাজ করে সে কি করে অনেক বেশি মুনাফা অর্জন করে, বা কমিশন বলে একই কথা, তার লাভ হয়। এরপর হচ্ছে কি আছে, স্টক এক্সচেঞ্জে মধ্যস্থ কারবার হিসেবে করে থাকে। যারা শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে সাধারণ বিনিয়োগকারী, তারা কিন্তু সরাসরি স্টক এক্সচেঞ্জে গিয়ে অর্থ লেনদেন করতে পারে না। তারা কি করে একটা ব্যাংক হিসাব খোলে, ব্যাংক হিসাব খোলার মাধ্যমে তাদের অর্থ জমা দেয় এবং সেই হিসাবের মাধ্যমে লেনদেন করতে থাকে। এই যে ব্যাংক হিসাব গ্রাহকের, এই ব্যাংক হিসাব তৈরি করতে এবং এই ব্যাংক হিসাবে যে লেনদেনগুলো বা চার্জ, এই চার্জ গুলোর মাধ্যমে কি করে বাণিজ্যিক ব্যাংক এই চার্জ গ্রহণের মাধ্যমে তাদের আয়ের একটা উৎস হিসাবে এটাকে ব্যবহার করে থাকে। তারপর হচ্ছে বৈদেশিক বিনিময়। দেশের অনেক জনগণ যারা বিদেশে চাকরি করে বা বিভিন্ন খাতে ব্যবসা বাণিজ্য করে থাকে, এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তাদের যে বিদেশি মুদ্রা আছে, এটা মুদ্রাকে দেশীয় মুদ্রায় রূপান্তর করে। এই রূপান্তর করতে গিয়ে তাদের কি হচ্ছে কিছু টাকা কমিশন দিতে হয়। এই কমিশনটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের একটা আয়ের উৎস। তারপর হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য এবং লেনদেন নিষ্পত্তিতে এটা ভূমিকা রাখে, এবং এখান থেকে কমিশন বা সার্ভিস চার্জ হিসাবে বাণিজ্যিক ব্যাংক করে তার আয়ের একটা অংশ অর্জন করে বা গ্রহণ করে থাকে। তারপর হচ্ছে প্রত্যয়পত্র। বা লেটার অফ ক্রেডিট। এই প্রত্যয়পত্রটা বিভিন্ন প্রকার কাজ করে, যেমন হচ্ছে এখানে হচ্ছে সেলার, তারপর হচ্ছে আপনার এখানে দেখেন কতগুলো ধাপ দেওয়া আছে। হ্যাঁ, এই এই সমস্ত ধাপগুলো যে 5টা ধাপ পার হয়, এই 5টা ধাপ পার হয়ে কিন্তু একটা দেশ আরেকটা দেশের সাথে বৈদেশিক বাণিজ্য যেটা করে থাকে, মাল আমদানি রপ্তানি করে থাকে। আর এই যে দুইটা ব্যাংক দেখা যাচ্ছে, এই নাম্বার 2 এবং নাম্বার 4, এই দুইটা ব্যাংক কিন্তু এই আমদানি রপ্তানি কারক উভয়ের কাছ থেকে বিভিন্ন প্রকার কমিশন গ্রহণ করে থাকে। এই কমিশন গুলা হচ্ছে মানে এলসি খুলতে গিয়ে যে কমিশন প্রদান করে থাকে, এই কমিশনটা হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংকের একটা আয়ের উৎস। আমরা যদি একটু বইয়ের ভাষা করি, আমদানিকারকদের দেশীয় মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা ও রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা থেকে দেশীয় মুদ্রায় রূপান্তর করা প্রয়োজন হয়, কারণ সে তো আর ইচ্ছা করলে ডলার ইউজ করতে পারবে না বা ওখানে বসে টাকা ব্যবহার করতে পারবে না। তাহলে এ হচ্ছে কি আমদানিকারককে তার দেশীয় মুদ্রা থেকে প্রথমত, কারণ দেশীয় মুদ্রা তো দেশে চলবে না, সে হচ্ছে কি করবে বৈদেশিক যে মুদ্রা আছে এই মুদ্রাতে রূপান্তর করবে, এবং হচ্ছে রপ্তানিকারক যে তাকে হচ্ছে বৈদেশিক এই দেশের মুদ্রাটাকে ওই দেশের ডলারে রূপান্তর করবে। এই রূপান্তর করার জন্য কি হচ্ছে লেটার অফ ক্রেডিট বা এলসি প্রয়োজন হয়। এই প্রয়োজনে করতে গিয়ে ব্যাংক করে চার্জ গ্রহণ করে থাকে বা কমিশন গ্রহণ করে থাকে। প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিটের মাধ্যমে ব্যাংক করে বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারক এবং আমদানিকারকের পক্ষ থেকে প্রথমে কি করে রপ্তানিকারকদের আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদান করা হবে। অর্থাৎ যদি বিদেশ থেকে কোনো পণ্য আনতে চাও তাহলে সেক্ষেত্রে এই দেশের মুদ্রা আগে ওই দেশে প্রেরণ করতে হবে, আর এই গ্যারান্টিটা হবে কি ব্যাংক গ্যারান্টি হবে, না হলে তো ওই লোক টাকা পেয়ে আর তোমার মাল মানে মাল পাঠাবে না। তো এটা হচ্ছে অগ্রিম প্রদানের ব্যবস্থা করে এবং আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে এবং প্রয়োজনীয় উপদেশ দেয়। হ্যাঁ, এবং হচ্ছে যখন মাল পেয়ে যায় তখন হচ্ছে ওই দেশের ব্যাংক করে গ্রাহককে টাকাটা দিয়ে দেয়, বা কন্ডিশন থাকে যে এত % টাকা উত্তোলন করতে পারবে মাল ফেরত পাঠানোর পরে,
কাস্টমসে আসলে বাকি টাকা উত্তোলন করতে পারবে, এটা কন্ডিশন থাকে। তারপর হচ্ছে ওসি বা ট্রাস্টি হিসাবে কাজ করে বিভিন্ন লোক বিভিন্ন প্রকার উইল করে থাকে। উইল করে তার সম্পত্তি সমূহ দেখাশোনার জন্য ব্যাংকে দায়িত্ব দিয়ে থাকে, এবং বিভিন্ন প্রকার যেমন দাতব্য চিকিৎসা, যেমন আঞ্জুমান মফিজুল ইসলামের মতো প্রতিষ্ঠানগুলো কি করে এর প্রতিষ্ঠাতা বা এই যে এদের যে অর্থ সংগ্রহ গুলো হয় বিভিন্ন খাত থেকে, এগুলাকে ব্যাংক দেখাশোনা করে এবং তাদের নির্দেশিত খাতগুলোতে ব্যয় করে। এই যে অর্থ সংগ্রহ করা এবং ব্যয় করার কাজগুলো করে থাকে ব্যাংক, এটাকে বলা হয় ওসি বা ট্রাস্টি। এর মাধ্যমে কি করে ব্যাংক একটা একটা কমিশন গ্রহণ করে থাকে বা আদায় করে থাকে। এবং কি হচ্ছে, যদি তুমি বিদেশে পড়াশোনা করতে যাও বা যেতে চাও, তাহলে কি হচ্ছে তোমাকে ওই দেশের তোমার আর্থিক সচ্ছলতা সার্টিফিকেট দেখাইতে হয়। এই আর্থিক সচ্ছলতা সার্টিফিকেট কিন্তু ব্যাংক প্রদান করে থাকে। তারপর যে ব্যাংক যোগাযোগ করে থাকে, ব্যাংক যোগাযোগ করে থাকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বক্তাদের অন্যদের বিভিন্ন ধরনের যোগাযোগ করে থাকে, এবং এই যোগাযোগ করতে গিয়ে সে কি করে চার্জ গ্রহণ করে থাকে। ধরো এই দেশ থেকে তো তুমি হুট করে ওই দেশের বাণিজ্যিক ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারবো না। সেক্ষেত্রে এই দেশের বাণিজ্যিক ব্যাংক ওই দেশে তার প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করবে। এই যোগাযোগের মাধ্যমে সে একটা কমিশন নেবে, এটা তার একটা আয়ের উৎস। যেমন আমরা যদি দেখি নাম্বার 1 কিন্তু নাম্বার 10 এর সাথে যদি যোগাযোগ করে, তাহলে কিন্তু তাকে অনেকগুলো পদক্ষেপ স্টেপ পার হয়ে যোগাযোগ করতে হয়। এই যোগাযোগের মাধ্যমে কি সে করে একটা চার্জ গ্রহণ করে। এবার আমরা দেখবো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতগুলো। ব্যয়ের খাতগুলোর মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে সুদ প্রদান। যেহেতু আমানতকারীরা অর্থ ব্যাংকে জমা রাখে, তাদেরকে এটা সুদ দিতে হয়। এই সুদের হারটা অবশ্যই ঋণের সুদের থেকে কম হয়ে থাকে। তারপর যে ধারের উপর সুদ দেয়, তার প্রয়োজনে সে যে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়েছে বা ধার গ্রহণ করেছে, এই জন্য তাকে করতে হয় সুদ দিতে হয়। তারপর হচ্ছে তার কর্মকর্তা কর্মচারীরা আছে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে, এই কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন দিতে হয়। তারপর হচ্ছে নিরীক্ষা বিল আছে। ব্যাংকে প্রতি বছর মানে প্রতি অর্থ বছর শেষে যখন কর বর্ষ আসে, তখন হচ্ছে কি নিরীক্ষা মানে নিরীক্ষা করতে হয়, এবং হচ্ছে তার আয়কর রিটার্ন দিতে হয়। এই আয়কর রিটার্নের জন্য তাকে তার ব্যাংকের কার্যাবলীকে নিরীক্ষা করতে হয়। এই নিরীক্ষার জন্য নিরীক্ষকের সেটা বিল প্রদান করে থাকে। তারপর হচ্ছে মামলা খরচ। ব্যাংক যখন তার পাওনা আদায় করতে যায়, পাওনা আদায় করতে গিয়ে অনেক সময় যখন আইনের আশ্রয় প্রয়োজন হয়, তখন সে মামলা করে থাকে। আর এই মামলার জন্য তাকে বিভিন্ন প্রকার স্ট্যাম্প বা উকিলের খরচ এগুলো প্রদান করতে হয়। তারপর হচ্ছে ভাড়া আছে। সে যদি একটা নির্দিষ্ট লোকালয়ে একটা নির্দিষ্ট রুমের মধ্যে ব্যাংকিং কার্যক্রম করে থাকে, এই জন্য তার যে ভাড়াটিয়া মানে বাড়ির মালিক বা ব্যবসায়ীর মালিক, তাকে ভাড়া দিতে হয়। তারপর হচ্ছে শুল্ক এবং কর। ব্যাংকিং কার্যক্রম করতে গিয়ে তাকে বিভিন্ন প্রকারে সরকারকে শুল্ক এবং কর দিতে হয়ে থাকে। তারপর বীমা প্রিমিয়াম আছে। যেহেতু সে একটা ব্যবসা বলতে পারে, অর্থের ব্যবসা করে থাকে, তাই তার এই গচ্ছিত অর্থগুলো যেহেতু একটা লকারে থাকে বা একটা বিল্ডিং এ থাকে, সেখানে অগ্নি সংযোগ হইতে পারে, ঠিক আছে, যে কোনো ভাবে দুর্ঘটনা করতে পারে। সেই দুর্ঘটনা থেকে সে নির্দিষ্ট প্রিমিয়ামের মাধ্যমে তার ঝুঁকিটাকে বীমা গ্রহীতার নিকট মানে বীমাকারীর নিকট সে হস্তান্তর করে থাকে। এই জন্য তাকে একটা প্রিমিয়াম দিতে হয়। তারপর হচ্ছে যোগাযোগ করে, সেও তার বিভিন্ন কার্যক্রম করতে গিয়ে বিভিন্ন যোগাযোগ করে থাকে। এই যোগাযোগের কাছ থেকে মাধ্যমে সে কি করে সে তাকেও বিভিন্ন পক্ষকে বিভিন্ন প্রকারের কমিশন দিতে হয়। তারপর যে বিজ্ঞাপন দেয়, মাঝে মাঝে আপনার বিলবোর্ড গুলো দেখতে পাবেন। এই বিলবোর্ড গুলো বা বিজ্ঞাপন গুলোর মাধ্যমে তার অর্থ ব্যয় হয়। তারপর প্রশিক্ষণ দিতে হয় কর্মীদেরকে। এবার আমরা একে একে জানি। সেটা হচ্ছে ব্যয়ের খাতগুলো প্রথমত হচ্ছে কি আমানতের উপর সুদ প্রদান করে থাকে। তো এটা হচ্ছে কি করে ব্যাংক করে আমানতকারীর নিকট থেকে তাদের যে সঞ্চয়ী, চলতি এবং স্থায়ী যে আমানত গ্রহণ করার মাধ্যমে ব্যাংক করে এটা তার প্রধান কাজ, আমানত গ্রহণ করা। তো এই আমানত গ্রহণ করতে গিয়ে স্থায়ী এবং সঞ্চয় হিসাবের উপরে তাকে নির্দিষ্ট সুদ প্রদান করতে হয়। আর চলতি হিসাবের উপর সে চার্জ পেয়ে থাকে, এটা তার আয়ের একটা খাত। এখানে এই ক্ষেত্রে কোনো সুদ তাকে দিতে হয় না, কিন্তু স্থায়ী এবং সঞ্চয়ের হিসাবের উপরে তাকে সুদ দিতে হয়। তারপর হচ্ছে কি ধারের উপর সুদ। সে যখন তার 3টা খাত থেকে অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হয়, তখন সে কি করে বিভিন্ন ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান অথবা চাইলে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সে অর্থ ধার গ্রহণ করে। এই অর্থ ধার গ্রহণ করার কারণে তাকে কি করতে হয়, সুদ দিতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রদত্ত ঋণের উপর তাকে সুদ দিতে হয়, এবং অন্যান্য
বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে যদি গ্রহণ করে তাহলে আর একটু বেশি হারে চড়া সুদে আর মানে সুদ দিতে হয়। তারপর হচ্ছে গিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গেলে তার কর্মচারী নিয়োগ করতে হয় বা কর্মকর্তা নিয়োগ করতে হয়। এই কর্মকর্তা নিয়োগ করতে গিয়ে তাকে কর্মচারীদেরকে বিভিন্ন প্রকারে প্রণোদনা এবং হচ্ছে ভাতা এবং বেতন এগুলো প্রদান করতে হয়। এটা তার ব্যয়ের একটা খাত। তাহলে যদি বলি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসাবে একটি দেশের কর্মসংস্থানে সহায়তা করে থাকে এবং দেশের অর্থনীতিতে ঋণ মানে সরবরাহের কারণে পরোক্ষভাবে কর্মসংস্থান যোগান দিয়ে থাকে। যদি এটা সে প্রত্যক্ষভাবে করতে পারে না, কিন্তু ব্যাংকিং কার্যক্রম করতে গেলে তার লোকবলের প্রয়োজন আছে। তো তাদেরকে সে কি দিয়ে থাকে, এই কর্মসংস্থান সৃষ্টি করায় এটা তার একটা পরোক্ষ উদ্দেশ্য অর্জন হয়ে যায়, দেশের জন্য ভালো হয়। কিন্তু সে প্রদান করা হচ্ছে বেতন, ভাতা এবং বোনাস। তো কর্মকর্তাদেরকে কি হচ্ছে সে নির্দিষ্ট হারে বেতন দিয়ে থাকে এবং বিভিন্ন কাজের জন্য হচ্ছে ভাতা দেয় এবং বিভিন্ন উৎসবে সে হচ্ছে কি বোনাস প্রদান করে থাকে এবং পরিচালক এবং ব্যবস্থাপকদের ভাতা প্রদান করে থাকে। তারপর যে নিরীক্ষা আছে, সে হচ্ছে বাধ্যতামূলকভাবে ব্যাংকে কি করতে হয়, নিরীক্ষা করতে হয়। এটা কেন্দ্রীয় ব্যাংকের একটা নির্দেশনা। এই নিরীক্ষা করতে গিয়ে তাকে আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে বিভিন্ন প্রকার নিরীক্ষক আছে এদেরকে বিভিন্ন প্রকার বিল বা অ্যালাউন্স বলে এটাকে দিতে হয়। এটা তার একটা ব্যয়ের খাত। তারপর হচ্ছে কি যে সে যখন অনাদায়ী মানে ঋণের জন্য তাকে মামলা মোকদ্দমা করতে হয়। এই মামলা মোকদ্দমার জন্য আদালত এবং উকিলদেরকে তাকে একটা খরচ দিতে হয়, মামলা খরচ। আপনি এখানে দেখছেন যে বাংলাদেশে বর্তমানে মামলার সংখ্যা ৬২,০০০, এখন এটা আরো বেশি বাড়ছে। ঠিক আছে, তো এটা আপনাদের পরীক্ষা আসবে না, আপনাদের হচ্ছে মামলা দিতে হয়। তারপর হচ্ছে কি সে যেহেতু একটা নির্দিষ্ট গণ্ডিতে বা একটি নির্দিষ্ট ভাষা বা এরিয়াতে ব্যবসা পরিচালনা করে, এই নির্দিষ্ট অবকাঠামোর জন্য তাকে কি করতে হয়, বিভিন্ন পক্ষের নিকট ভাড়া প্রদান করতে হয়। যেহেতু সে শাখা ব্যাংক খুলে, ওখানে হয়তো তার নিজস্ব সম্পত্তি নাও থাকতে পারে। এই নির্দিষ্ট সম্পত্তি না থাকলে এই অবকাঠামো ব্যবহার করার জন্য তাকে ভাড়া প্রদান করতে হয়। এই ভাড়া হচ্ছে তার একটা ব্যয়ের খাত। তারপর হচ্ছে কি আছে শুল্ক ও কর, যেটা আমরা দেখেছি। এখন আপনার শুল্ক এবং করের মধ্যে কিছু পার্থক্য আছে। তো প্রথমত আমরা জানি যে ব্যাট ব্যবস্থা কত প্রকার এবং কি কি। ব্যাট ব্যবস্থা হচ্ছে 3 প্রকার, যেটা একটা হচ্ছে টার্নওভার কর, একটা হচ্ছে সম্পূরক কর এবং হচ্ছে মূল্য সংযোজন কর। তো এখন আমরা একটু জানি নেই কি কোনটাকে কি বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে করযোগ্য পণ্য বা সেবা সরবরাহ থেকে যে পরিমাণ অর্থ প্রাপ্ত হন, সেই পরিমাণ অর্থ ওই সময়ের জন্য হচ্ছে টার্নওভার, মানে এটার জন্য সে তাকে রিটার্ন জমা দিতে হয়। তারপর হচ্ছে সম্পূরক কর, সাধারণত কিছু অভিজাত পণ্য এবং সামাজিকভাবে অনভিপ্রিয়, যেমন হচ্ছে কি আপনার আমাদের দেশে বিভিন্ন প্রকার যেমন আপনাদের এলাকায় বা আমাদের এলাকায় নির্দিষ্ট একটা কি আছে, সিগারেট আছে, এটার উপর কি হচ্ছে বেশি হারে শুল্ক দিতে হয়, সম্পূরক শুল্ক দিতে হয়। মানে যেগুলো হচ্ছে কি সাধারণত অভিজাত বোঝাবে এবং হচ্ছে সামাজিকভাবে অনভিপ্রিয়, যেটা দেখতে ভালো লাগে না, ক্ষতিকর, এরকম অনেক কিছু আছে। আপনার নেবেন নিজ দায়িত্ব, সব বলা তো সম্ভব না। তারপরে হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট, এটাকে বলা হয় মূসক, সংক্ষেপে বলা হয়। তো এটা হচ্ছে একটা পরোক্ষ কর যা ভোক্তাদের নিকট থেকে আদায় করা হয়। অর্থাৎ আপনি যে পণ্য ক্রয় করেন, সাবান থেকে শুরু করে চাল ডাল যাই কেন না কেন, তার উপরে বাংলাদেশ সরকার আপনার কাছ থেকে 15% হারে ভ্যাট গ্রহণ করে থাকে। এই 15% ভ্যাট হচ্ছে তার একটা আয়ের, মানে বাংলাদেশের সরকারের জন্য হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের জন্য একটা আয়ের খাত, এবং এই খাত দিয়ে সে হচ্ছে কর্মকর্তা নিয়োগ করে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে আমাদের সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী মানে প্রজাতন্ত্রের সমস্ত কর্মচারীরা হচ্ছে কি শুধুমাত্র উচ্চ লেভেলে যারা আছে তাদেরকে স্যার বলা যাবে, বাকিদেরকে স্যার না বললে চলবে। তারা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী, চাকর। আচ্ছা, হয়তো আমরা পুরোপুরি মানে সঠিকটা পুরোটা নাই, তবে এরকম কিছু বলা আছে। যেমন কদিন আগে একটা ইউনো সম্ভবত সে বলেছিল যে কষ্ট করে পড়াশোনা করেছি, স্যার বলতে হবে। বুঝতে পারছেন? এই জন্য বললাম। তো এটা হচ্ছে কি মূল্য সংযোজন কর বা মূসক হচ্ছে একটা পরোক্ষ কর, যেটা হচ্ছে ভোক্তারা দিয়ে থাকে। আপনি যখন কোনো কিছু ক্রয় করে থাকেন ভোগ করার জন্য, তার উপরে আপনাকে 15% কর দেওয়া থাকে, ওটার সাথে মূল্যের সাথে অ্যাড করা থাকে। তো এটার উপরে আবার মাঝে মাঝে এটার উপরেও কর আরোপ করে। তারপর হচ্ছে কি অব্যাহতি প্রাপ্ত পণ্য বা সেবা ব্যতীত বাংলাদেশে উৎপাদিত, সরবরাহকৃত বা আমদানিকৃত সকল পণ্যের উপরে মূসক প্রদত্ত। তার মানে শুধু যে এটা শুধু যে দেশীয় পণ্য তা না, এটা হচ্ছে কি আছে পণ্য এবং সেবা, সেটা যে যাই হোক না কেন।
তার হচ্ছে কি বাংলাদেশে উৎপাদিত হইতে পারে বা সরবরাহ হইতে পারে অথবা বিদেশ থেকে আমদানি হতে পারে, এই সকল পণ্যের উপরে কিন্তু 15% কর ধার্য থাকে। এই 15% ধার্য করার পরে হচ্ছে কি করে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়, সর্বোচ্চ খুচরা মূল্য যেটা। তারপর হচ্ছে বীমা। বীমা হচ্ছে কি অর্থের বিনিময়ে জীবন, সম্পদ এবং মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি ন্যায়সঙ্গত এবং নির্দিষ্ট ঝুঁকি স্থানান্তর করা। এর মাধ্যমে কিছু ব্যক্তি বা বীমা প্রতিষ্ঠান অর্থের বা বিনিময়ে মক্কেলের আংশিক বা সমস্ত সম্ভাব্য ঝুঁকি গ্রহণ করে থাকে। এটি অনিশ্চিত ক্ষয়ক্ষতি এড়ানোর একজন একটা ঝুঁকি ব্যবস্থাপনা, আমরা ঝুঁকি অধ্যায় সম্পর্কে জেনেছিলাম, একটি অংশ। তো বীমা হচ্ছে কয়েক ধরনের বীমা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য বীমাগুলো হচ্ছে প্রথমত জীবন বীমা, যদিও জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু তার মৃত ব্যক্তির পরিবার পরিজনকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করা হয় যেটা সে করেছিল। তারপর হচ্ছে কি নৌ বীমা বা সামুদ্রিক বীমা, এটা হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এক দেশ থেকে অন্য দেশে পণ্য নৌপথে পরিবহনের সময় কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে অর্থ প্রদান করবে বা পুনরায় আমদানি করতে সহায়তা করবে। তারপর কি আছে অগ্নি বীমা আছে, কোনো অবকাঠামোতে আগুন লাগতে পারে, এই জন্য হচ্ছে প্রিমিয়ামের বিনিময়ে এই আগুনে সম্পদের যে ক্ষয়ক্ষতি হবে তার একটা মূল্য নির্ধারণ করে প্রিমিয়ামের মাধ্যমে এটাকে হস্তান্তর করা হয়। তারপর হচ্ছে সামাজিক ও অন্যান্য ধরনের বীমা আছে, এগুলো আপনারা দেখে নেবেন, যেমন চিকিৎসা বীমা আছে, পেনশন বীমা আছে, অনেকগুলো বীমা আছে। এখন আসি ব্যাংক কিভাবে বীমা করে থাকে। ব্যাংক হচ্ছে যেহেতু তার অর্থগুলো থাকে, অর্থ এবং গ্রাহকের বিভিন্ন লকারের জিনিসপত্র থাকে, এই জিনিসপত্রগুলো একটা মূল্য নির্ধারণ করে এবং বীমা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করে প্রিমিয়ামের মাধ্যমে। যদি কোনো কারণে ডাকাতি বা আপনার হচ্ছে হ্যাকিং বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কি করে বীমা প্রতিষ্ঠান, বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে অর্থ প্রদান করে থাকে। তারপর হচ্ছে যোগাযোগ। ব্যাংক নিজের প্রয়োজনে বিভিন্ন প্রকার যোগাযোগ করে থাকে, যেমন ডাক, তার টেলিফোন, ট্যাক্স, ইন্টারনেট, সুইফট কোড। হ্যাঁ, বর্তমানে সুইফট কোড এসেছে। তো এই এগুলোর জন্য যোগাযোগ করতে গিয়ে ব্যাংকে কি করতে হয়, তাকেও একটা খরচ প্রদান করতে হয়। তারপর হচ্ছে বিজ্ঞাপন। আপনারা তো বিলবোর্ড এগুলো দেখেন, ঢাকা শহরে বিলবোর্ডে ছিঁড়ে গেছে, বিভিন্ন কোম্পানি গেছে দেখেন। এখন আর এখানে বাড়িঘর দেখতে পাবেন, শুধু বিজ্ঞাপন দেখতে পাবেন, কোন সময় মাথার উপর কারো উপর পড়ে আল্লাহ জানে। এই বিজ্ঞাপন গুলো ব্যাংক করে থাকে। ব্যাংক তার যে সেবা কার্যক্রম আছে, এই সেবা কার্যক্রম গুলো জনগণকে জানানোর জন্য রেডিও, টেলিভিশন, তারপরে পোস্টার, ব্যানার, ফেসবুক, তারপর হচ্ছে মাইকিং, এছাড়া বিলবোর্ড আর মাধ্যমে কি করে বিজ্ঞাপনে তার যে পণ্য আছে যে প্রচার করে থাকে। এই কাজ করতে গিয়ে তাকে কি করতে হয়, বিভিন্ন প্রকারে খরচ প্রদান করতে হয়, এটা তার একটা ব্যয়ের খাত। এখন আমরা একটু দেখি কি লিখেছি আমি। বিজ্ঞাপন হলো চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক, মানে যারা হচ্ছে ব্যবসা করে থাকে, উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে ধারণা, পণ্য এবং সেবার নৈমিত্তিক উপস্থাপন, মানে সম্পূর্ণ তো বলা সম্ভব না, হালকা কিছু উপস্থাপন করবে এবং এটাকে প্রসার করবে। বিজ্ঞাপন একটি একমুখী যোগাযোগ, এটা হচ্ছে দুমুখী যোগাযোগ না। যেমন টেলিভিশন দেখাই গেল, আপনার কোনো রেসপন্স সে পাইলো বা আপনার রেসপন্স দেওয়ার কোনো সুযোগ থাকলো না। তো বিজ্ঞাপন হচ্ছে একটা একমুখী যোগাযোগ, সাধারণত পণ্য এবং সেবার প্রতি জনগণকে আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপন প্রচারিত হয়। এছাড়া বিজ্ঞাপনের বিভিন্ন উদ্দেশ্য আছে, সেগুলো যখন আপনারা ব্যবসায়িক যোগাযোগ করবেন অনার্স দিয়ে, তখন আরো বিস্তারিত জানতে পারবেন। এখন এই দুটুকু জানলে আপনাদের চলবে। আর নিজ দায়িত্বে যদি কারো জানা থাকে তাহলে গুগলে সার্চ দিয়ে জেনে নিন। এবার আসলে প্রশিক্ষণ। ব্যাংক তার দক্ষ মানব সম্পদকে আরো দক্ষ করার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে বিভিন্ন প্রকার। এই প্রশিক্ষণ কর্মশালাগুলো পরিচালনা করতে গিয়ে তাকে কি করতে হয়, প্রশিক্ষকদেরকে এবং বেনুই যারা পরিচালনা করে তাকে এদেরকে একটা অর্থ প্রদান করে। এই অর্থ তার জন্য একটা ব্যয় বা ব্যয়ের খাত। যেহেতু আপনারা এক্সপোজ করতেছেন না, আর দলীয় কাজ দিয়ে লাভ নেই, আমি এর পরবর্তীতে এটা বাদ দেওয়ার চেষ্টা করবো। আপনারা বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতগুলো কি কি এগুলো জেনে নেবেন এবং পরীক্ষা আসার জন্য বা লেখার জন্য প্রস্তুত থাকবেন, হয়তো আসতে পারে। আচ্ছা, মূল্যায়ন কাকে আর মূল্যায়ন করবো, আপনারা এগুলো দেখে নেবেন, পরীক্ষা আসতে পারে। আপনারা জানেন এগুলো পিএইচডি করা, আপনাদের বাড়ির কাছে তো জমাই যান না,
আমি আমার কাজ করে যাচ্ছি, আপনারা কাজ করলে করবেন, না হলে নিজেরা বুঝবে। স্বাধীন, তুমি অনেকদিন পরে ক্লাসে আসছো, বলো দেখি একদিন ক্লাস করো না কেন? স্যার আমি সকালবেলা কোচিং থাকে, তাই আমি ক্লাস করতে পারি না। আজকে কোচিং বন্ধ দিয়ে ক্লাস করতেছি। তাহলে ক্লাসের থেকে কোচিং ইম্পর্টেন্ট। আপনার আম্মুর সাথে কথা হয়েছিল, বলছে যে কোচিং করো, আমি এই জন্য আপনাকে দ্বিতীয়বার ফোন করি নাই। আপনার ক্লাস করার চেয়ে কোচিং এ যাওয়াটা গুরুত্বপূর্ণ। যাক, ভালো, আশা করি অনেক কিছু শিখেছেন। আপনার পরীক্ষা খাতায় বা দেখবো ভালো। তাহিনা, বলো দেখি তোমার কি অবস্থা? তাহিনা, তাহিনা আবার অ্যাক্টিভ আছে, ক্লাস না করলে মেসেজ দেয়। জি স্যার বলেন। বলো কি শিখলা এই ক্লাস থেকে? অনলাইন করো। স্যার আমাদের যে সিলেবাস তো দেওয়া হয়েছে স্যার, আপনি সিলেবাস পান নাই? না স্যার, ওই যে গিমতে যে সিলেবাসটা দিয়েছেন ওই সিলেবাস অনুযায়ী এখন এটা হচ্ছে করবেন। গিয়ে বোর্ডের সিলেবাস, আর স্কুলের সিলেবাস তো আপনাদেরকে দেওয়া হয়েছে। স্কুলের সিলেবাস পান নাই? স্কুলের হ্যাঁ, সিলেবাস স্কুলের তো সেই সিলেবাস ফেব্রুয়ারি পাইছি। মার্চ থেকে দেওয়া হয়ে গেছে। আর আমি তো ক্লাসের শুরু থেকে আমার সিলেবাস গুলো দিয়ে দিচ্ছি, আমার বিষয় তোমাদের সিলেবাসে আমি দিয়ে দিচ্ছি আগে, আর বাকিগুলো রেডি করতে তো সময় লাগছে, রেডি করার পরে দিয়ে দিচ্ছি সিলেবাস। স্যার আপনি ইমুতে যেই সিলেবাসটা দিয়েছেন ওটা তো 2021 সালের, যারা এসএসসি দিবে ওদের। আমরা তো 2022-এ দিব। 21 আর 22-এর সিলেবাস এটা একই সিলেবাস, ঠিক আছে, তেমন কোনো পার্থক্য নাই। যেহেতু 22-এরটা আমার কাছে পড়া নাই, এই জন্য আমি 21-এরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লিখতে হয় তো, এটা ছিল, আমি পাইছি, আপনাকে দিয়ে দিচ্ছি, চেঞ্জ হয় নাই। তারপর হচ্ছে কি, আপনারা চাইলে নেটে সার্চ দিয়ে নিয়ে নিতে পারেন। আর স্কুল থেকে স্যার জি বলেন। হ্যাঁ বলো, নুসরাত জাহান মিম, বলো। স্যার 2022 সালের সিলেবাস তো আমার কাছে আছে। হ্যাঁ আচ্ছা, আমি এর আগে দিয়েছিলাম, সেখানে শুধু সায়েন্স গুলো ছিল, কমার্স গুলো ছিল না, এই জন্য বাদ দিয়ে 2022-টা দিয়েছি। মানে 22-এ যেটা আছে আর কি, এটা মিল আছে এক সাথে। ঠিক আছে, হিসাব বিজ্ঞান তা আমার কাছে সবগুলোই আছে। হ্যাঁ, ভেরি গুড, সবগুলো আছে। আচ্ছা ঠিক আছে, হাজিরা ডোনা নিয়ে নেই। ওকে, ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে সিলেবাসটা আপনি দিয়েছেন ওটা কি স্কুলে গেলে স্কুল থেকে দিবে না? স্কুলে গেলে আপনাদেরকে এত বড় সিলেবাস দেবে না, কারণ অনেক পৃষ্ঠা তো, এত বড় পৃষ্ঠা স্কুলে দিলে স্কুলে লস হয়ে যাবে বিশাল। ঠিক আছে, আপনাদেরকে হয়তো দিলে এরকম অধ্যায় ভিত্তিক সিলেবাস দেবে। দিবে না, আমরা তাহলে এইভাবেই সবাই জানবে। হ্যাঁ, এই সিলেবাস দেওয়ার দায়িত্ব হচ্ছে ক্লাস টিচার, স্কুল দেবে না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে অধ্যায় ভিত্তিক সিলেবাস অলরেডি দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে স্কুল থেকে যেটা দেওয়া হয়েছে সেটা তো পাইছেন, আর বোর্ড থেকে যেটা হয়েছে এটা আপনারা নেট থেকে ডাউনলোড করে নেবেন, বা আমি চাইলে পিডিএফ দিতে পারি, আপনারা পিডিএফ থেকে মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি বলে দেন পিডিএফ রিডার নাই, তাহলে সেক্ষেত্রে জেপিজি ছবি ফরম্যাট দিতে পারে। এই ক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত আকারে এক পৃষ্ঠার মধ্যে যতটুকু লেখা যায় ততটুকু মধ্যে পেয়ে যাবেন, কিন্তু অর্ধেকগুলো থাকবে। যেমন ইংলিশে অনেক কিছু লেখা আছে, ডিটেলস বোর্ডে যেটা দেওয়া আছে, এত কিছু তো লেখা সম্ভব না। সেখানে শুধু আপনাদের অধ্যায়গুলোর নাম দেওয়া আছে বা এই ইউনিটের নাম দেওয়া আছে, এই ইউনিটে এই থেকে এই দেওয়া আছে। ঠিক আছে, আপনারা বোর্ডের যেটা আছে, আমার কাছে লিংক আছে, আমি লিংকটা তাহলে দিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। ঠিক আছে স্যার। একটু দাঁড়ান, আমি লিংকটা দিয়ে দিচ্ছি।
আচ্ছা, আমি এই মধ্যে লিংক দিয়ে দেবো, আপনার লিংক থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, লেখা আছে SSC। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আপনারা একটু মাইক্রোফোনটা অন করে যদি পারেন ক্লাসে কিভাবে করতে একটু জেনে নেন। ইউটিউবে একটু দেখেন যে ক্লাস কিভাবে করতে